1801 থেকে 1900 এই 100 বছর বা ঊনবিংশ শতাব্দী ছিল বাংলার ইতিহাসের এক যুগ সন্ধিক্ষণ। সেই সময়কার সমাজ ছিল কুসংস্কার আর অন্ধবিশ্বাসে আচ্ছন্ন, কিন্তু পাশ্চাত্য শিক্ষার আলোয় যখন এক শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণীর উদ্ভব হয়, তখন সমাজ সংস্কারের এক নতুন জোয়ার আসে। এই আন্দোলনের অগ্রভাগে যিনি ছিলেন, তিনি আর কেউ নন, আধুনিক ভারতের জনক রাজা রামমোহন রায়। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব রাজা রামমোহন রায়ের ব্যক্তিগত জীবন, প্রতিবাদী সত্তা এবং কিভাবে তিনি অন্ধবিশ্বাসের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন তা নিয়ে। রামমোহন রায়ের জন্ম 1772 সালের 22শে মে হুগলি জেলার রাধানগর গ্রামে। এক রক্ষণশীল ব্রাহ্মণ পরিবারে জন্মেছিলেন তিনি। তার বাবার নাম রামকান্ত রায় এবং তার মা তারিণী দেবী। মজার বিষয় হলো, তাদের আসল পদবি ছিল বন্দ্যোপাধ্যায়, কিন্তু তার ঠাকুরদাদা মুঘল দরবারে কাজ করার সময় এই রায় উপাধিটি পায়, যা পরে তাদের পারিবারিক পদবি হয়ে যায়। ছোটবেলা থেকেই রাজা রামমোহনের বাড়িতে দুই ভিন্ন ধারার প্রভাব ছিল। তার বাবা ছিল বৈষ্ণব এবং মা ছিল শাক্ত। বাবার ইচ্ছা ছিল যে ছেলে এক মস্ত বড় পণ্ডিত হবে, আর মা চাইতেন ছেলে কাজকর্মে দক্ষ হয়ে বৈষয়িক উন্নতি করবে। এই দুই আদর্শের দিকটি তার ব্যক্তিত্বে ধরা পড়ে। রামমোহনের জীবন কিন্তু খুব একটা সহজ ছিল না। তার অল্প বয়সে তার প্রথম স্ত্রী মারা যান এবং সেই সময় প্রথা মেনেই তাকে মোট 3 বার বিয়ে করতে হয়। বাল্য বিবাহ আর বহু বিবাহের যে অভিশাপ, সেটি কিন্তু তিনি তার নিজের জীবন দিয়েই বুঝেছিল। কিন্তু তার জীবনের মোড় ঘুরে গেছিল একটি মর্মান্তিক ঘটনা দেখে। রাজা রামমোহন নিজের চোখেই দেখেছিলেন যে তার বড় বৌদিকে জোর করে সতীদাহ করা হচ্ছে। চারপাশের মানুষ যখন মহাসতী মহাসতী বলে চিৎকার করছিল, তখন রামমোহন রায় সেই নিষ্ঠুরতা দেখে শিউরে উঠেছিল। এই দৃশ্য তার মনে সতীদাহ প্রথার উচ্ছেদের এক জেদ বসিয়ে দেয়। এরপর তিনি মূর্তি পুজো বা বহু ঈশ্বরবাদের বিরোধিতা করতে শুরু করলেন, আর যার ফলেই নিজের পরিবারের সাথে তার দূরত্ব তৈরি হয়। এমনকি তাকে সম্পত্তি থেকেও বঞ্চিত করা হয়। কিন্তু তিনি দমে যাননি। সত্যের সন্ধানে তিনি বাড়ি ছাড়তে দ্বিধা করেননি। রাজা রামমোহন রায়কে কেন আধুনিক বলা হয়? কারণ তার জ্ঞান ছিল সমুদ্রের মতন বিশাল। গ্রামের পাঠশালায় তিনি বাংলা ও সংস্কৃত দিয়ে শুরু করলেও তিনি কিন্তু থেমে থাকেননি। রাজকীয় কাজের প্রয়োজনে তিনি পাটনায় যান এবং আরবি ও ফার্সি শেখেন। সেখান থেকেই তিনি ইসলামের একেশ্বরবাদ ও সুফিবাদের প্রতি আকৃষ্ট হন। আবার হিন্দু শাস্ত্রের গভীরে যাওয়ার জন্য তিনি বারাণসীতে গিয়ে বেদ ও উপনিষদ পাঠ করেন। এখানেই তিনি বুঝতে পারেন যে হিন্দু ধর্মের মূলে মূর্তি পূজা নয়, বরং এক নিরাকার ঈশ্বরের সাধনাই প্রধান। শুধু তাই নয়, ইস্ট ইন্ডিয়া কোম্পানিতে কাজ করবার সময় তিনি চমৎকার ইংরাজি শেখেন এবং বাইবেলের পাশাপাশি অ্যারিস্টটল ও ইউক্লিডের দর্শনও তিনি পড়ে ফেলেন। ভাবা যায়, সেই যুগে দাঁড়িয়ে একজন মানুষ আরবি, ফার্সি, সংস্কৃত, ইংরাজি, গ্রিক এবং হিব্রু এতগুলো ভাষায় দক্ষ ছিলেন। 1797 সালে রাজা রামমোহন রায় কলকাতায় আসেন এবং মহাজনী কারবার শুরু করেন। পরবর্তী সময়ে 1803 থেকে 1814 সাল পর্যন্ত তিনি ইস্ট ইন্ডিয়া কোম্পানি হয়ে কাজ করেছেন। বিশেষ করে এই সময় জন ডিগবি সাহেবের অধীনে রংপুরে থাকাকালীন তিনি প্রশাসনিক কাজে যথেষ্ট অভিজ্ঞতা অর্জন করেন। এই সময়টাই তিনি তার ইংরাজি ভাষাকে আরও ধারালো করে তুলেছিলেন। রাজা রামমোহন বিশ্বাস করতেন যে সব ধর্মের সার কথা এক, আর তা হচ্ছে একেশ্বরবাদ। সাধারণ মানুষ যাতে ভুল পথে চালিত না হয়, সেজন্য তিনি উপনিষদ ও বেদের বাংলা অনুবাদও শুরু করেন। 1803 সালে তিনি তুফাত উল মুহাইদিন নামে একটি বই লেখেন।
যার অর্থ একেশ্বরবাদীদের জন্য উপহার। 1820 সালে খ্রিস্ট ধর্মের নৈতিক শিক্ষা নিয়ে তিনি লেখেন প্রিসেপ্টস অফ জিসাস। নিজের এই ভাবনাগুলোকে ছড়িয়ে দেওয়ার জন্য 1815 সালে তিনি তৈরি করেন আত্মীয় সভা এবং 1828 সালে তিনি গড়ে তোলেন ব্রাহ্ম সভা, যা পরবর্তীতে 1830 সালে ব্রাহ্ম সমাজ নামে পরিচিতি পায়। তার লক্ষ্য ছিল একটাই, ধর্মের নামে ভণ্ডামি ও অসামাজিক প্রথা বন্ধ করে সাধারণ মানুষের মধ্যে আধ্যাত্মিক ঐক্য তৈরি করা। রামমোহন রায় বুঝেছিলেন যে সমাজকে যদি না বদলানো হয় তাহলে দেশের কিন্তু উন্নতি সম্ভব নয়। তাই তিনি বাল্যবিবাহ, বহুবিবাহ এবং জাতিভেদ প্রথার মতন খারাপ দিকগুলির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেন। তবে তার শ্রেষ্ঠ জয় ছিল সতীদাহ প্রথা নিষিদ্ধ করা। তিনি শাস্ত্র দিয়ে প্রমাণ করার চেষ্টা করেন যে প্রাচীন হিন্দু ধর্মে স্ত্রীকে পুড়িয়ে মারার কোনো বিধান নেই। তার এই লাগাতার আন্দোলনের ফলে 1829 সালে লর্ড উইলিয়াম বেন্টিং 17 নং রেগুলেশন জারি করে এই সতীদাহকে রদ করেন। এছাড়াও তিনি নারীদের সম্পত্তির অধিকার, শিক্ষার জন্য তার জীবনের শেষ সময় অবধি লড়াই করে যান। আপনি জানলে অবাক হবেন যে 1823 সালে যখন ব্রিটিশ সরকার ভারতীয় শিক্ষার জন্য 1 লক্ষ টাকা বরাদ্দ করে, ঠিক সেই সময় রাজা রামমোহন রায় লর্ড আমহার্স্টকে চিঠি লেখেন এবং দাবি রাখেন যে এই 1 লক্ষ টাকা যেন অবশ্যই ইংরাজি ও বিজ্ঞান শিক্ষার জন্য ব্যয় করা হয়। তিনি জানতেন বিজ্ঞান ও যুক্তি ছাড়া ভারত এগোতে পারবে না। এছাড়া হিন্দু কলেজ প্রতিষ্ঠা থেকে শুরু করে নিজের খরচে অ্যাংলো হিন্দু স্কুল তৈরি করা, এই সব ক্ষেত্রেই তার হাতের ছোঁয়া ছিল। জনগণকে সচেতন করতে রাজা রামমোহন রায় সাংবাদিকতাকে একটি হাতিয়ার করেছিলেন। তার প্রকাশিত সংবাদ কৌমুদী এবং ফার্সি পত্রিকা মিরাতুল আকবর সেই সময় এক বিপ্লব ঘটায়। সংবাদ কৌমুদী দিয়ে তিনি সতীদাহের বিরুদ্ধে এক শক্তিশালী জনমত গঠন করেন। এমনকি সংবাদপত্রের স্বাধীনতার জন্য তিনি ব্রিটিশ সরকারের বিরুদ্ধেও লড়াই করতে ভয় পায়নি। ঠিক এই কারণগুলোর জন্যই তাকে ভারতীয় সংবাদপত্রের জনক বলা হয়। 1830 সালে মুঘল সম্রাটের অনুরোধে দূত হিসেবে তিনি ইংল্যান্ডে যান। সেখানেই 1833 সালের 27শে সেপ্টেম্বর মেনিনজাইটিস রোগে আক্রান্ত হয়ে এই মহান পুরুষের জীবনাবসান ঘটে। বলে রাখা ভালো যে আজও বিদেশের মাটিতে ব্রিস্টল শহরে তার কিন্তু স্মৃতি রক্ষিত করা আছে। রাজা রামমোহন রায় কেবল একটি নাম নয়, তিনি ছিলেন এক পরিবর্তনের নাম। নিজের পরিবার, সমাজ ও ধর্মের বিরুদ্ধে গিয়ে তিনি যে সত্যের জয়গান গেয়েছেন তা আজও আমাদের অনুপ্রেরণা জোগায়। আজ আমরা যে আধুনিক ভারতে বাস করছি তার এই ভিত্তিপ্রস্তর কিন্তু তিনিই স্থাপন করেছিলেন। তাই আজও 200 বছর পরে তার আদর্শ ও চিন্তাধারা নিয়ে আমরা আলোচনা করছি। আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। এর পরবর্তী পর্বে আমরা ব্রাহ্ম সমাজের বিবর্তন নিয়ে এক বিস্তারিত আলোচনা করব। তবে আপনাদের কি মনে হয়, রাজা রামমোহনের আদর্শ কি আমাদের এই সমাজ আজও ধরে রাখতে পেরেছে, নাকি আমরা সময়ের সাথে সাথে সেই কুসংস্কারের দিকে আবার ঝুঁকছি? আপনাদের এই গুরুত্বপূর্ণ মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।